নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। যারা মা বাবা হওয়ার স্বপ্ন দেখছেন তাদের মনে একটি খুব সাধারণ প্রশ্ন থাকে, মাসিকের ঠিক কতদিন পরে মেলামেশা করলে সন্তান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেকেই ইন্টারনেট ঘেটে বা কারো কাছে শুনে মনে করেন যে শুধুমাত্র ওভুলেশন বা ডিম্বস্ফোটনের নির্দিষ্ট দিনেই মেলামেশা করা উচিত। কিন্তু জানেন কি, এই ভুল ধারণাটির কারণে অনেক দম্পতি অযথাই মানসিক চাপে ভোগেন। আজকের এই ভিডিওতে আমরা চিকিৎসা বিজ্ঞানের প্রমাণের ভিত্তিতে আলোচনা করব দ্রুত গর্ভধারণের সঠিক নিয়মগুলো আসলে কি কি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেকের ধারণা মাসিকের ঠিক 14 দিনের মাথায় ওভুলেশন হয় এবং শুধুমাত্র মাসিকের 10 থেকে 18তম দিনের মধ্যে সহবাস করলেই বুঝি প্রেগনেন্সি আসে। চিকিৎসা বিজ্ঞান বলছে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সব মহিলার শরীর এক নয়, কারো 10 নম্বর দিনে, কারো বা 21 নম্বর দিনেও ওভুলেশন হতে পারে। তাই আপনি যদি শুধু নির্দিষ্ট কয়েকটা দিন বেছে মেলামেশা করেন তাহলে আসল সময়টাই মিস হয়ে যেতে পারে। তাছাড়া আজকেই মেলামেশা করতে হবে এই চিন্তায় নারী পুরুষ উভয়ের মধ্যেই স্ট্রেস তৈরি হয়। এর ফলে সেক্সুয়াল ডিসফাংশন বা শারীরিক অনীহা দেখা দিতে পারে, যা প্রেগনেন্সির চান্স উল্টে কমিয়ে দেয়। তাহলে সঠিক নিয়ম কি? চিকিৎসকদের মতে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার নিয়মিত মেলামেশা করা উচিত। পুরুষের শুক্রাণু মহিলাদের শরীরে প্রায় 7 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। অন্যদিকে ডিম্বাণু বাঁচে মাত্র 24 থেকে 48 ঘন্টা। তাই নিয়মিত মেলামেশা করলে যখনই ওভুলেশন হোক না কেন, সন্তান আসার সম্ভাবনা নিশ্চিতভাবে অনেক বেড়ে যায়। আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো মেলামেশার পর কোমরের নিচে বালিশ দিয়ে পা উঁচু করে শুয়ে থাকতে হবে। বিজ্ঞানে এর কোনোই ভিত্তি নেই। শুক্রাণুর চলাফেরা কখনোই মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির উপর নির্ভর করে না। সুস্থ শুক্রাণু খুব দ্রুত জরায়ুর ভেতরে পৌঁছে যেতে পারে। তাই কোনো নির্দিষ্ট পজিশন নয়, বরং যে পজিশনে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই সবচেয়ে ভালো। অনেকে ভাবেন মেলামেশার পর তরল বাইরে বেরিয়ে গেলে বুঝি প্রেগনেন্সি আসবে না। এটাও ভুল। বীর্যের মধ্যে থাকা অতি ক্ষুদ্র শুক্রাণু বা স্পার্মগুলো সঙ্গে সঙ্গেই ভেতরে চলে যায়, আর বাকি জলীয় অংশটি বাইরে বেরিয়ে আসাটাই স্বাভাবিক। এটা নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না। সহবাসের আগে এবং পরে নারী পুরুষ উভয়েরই গোপনাঙ্গ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তবে মনে রাখবেন, পরিষ্কার করার জন্য কেবল সাধারণ জল ব্যবহার করবেন। ভেতরে কোনো কড়া সাবান, স্যাভলন বা কেমিক্যাল ব্যবহার করবেন না। আরেকটি মারাত্মক ভুল হলো ড্রাইনেস কাটানোর জন্য লুব্রিক্যান্ট হিসাবে তেল, সাধারণ ক্রিম, শ্যাম্পু বা থুতু ব্যবহার করা। এগুলো শুক্রাণুকে চিরতরে নষ্ট করে দেয়। যদি লুব্রিকেশনের সত্যি প্রয়োজন হয় তবে শুধুমাত্র স্পার্ম ফ্রেন্ডলি জেল ব্যবহার করা উচিত। তবে সবচেয়ে ভালো হয় ফোরপ্লেতে পর্যাপ্ত সময় দেওয়া, যাতে প্রাকৃতিকভাবেই লুব্রিকেশন তৈরি হয়। সন্তান ধারণের ক্ষেত্রে আপনাদের জীবনযাত্রার বিরাট প্রভাব রয়েছে। নারী পুরুষ উভয়কেই ধূমপান এবং মদ্যপান পুরোপুরি এড়িয়ে চলতে হবে। খাদ্য তালিকায় রাখুন প্রচুর রঙিন শাকসবজি এবং ফলমূল, যেমন গাজর, টমেটো, ক্যাপসিকাম এবং লেবু জাতীয় ফল। এগুলোতে থাকা ভিটামিন সি শুক্রাণু এবং ডিম্বাণুর গুণগত মান বাড়াতে সাহায্য করে। সারাদিন বসে না থেকে নিয়মিত হালকা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। ওজন বেশি থাকলে তা কমিয়ে ফেলা এবং ফাস্ট ফুড ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। অনেকের মনেই প্রশ্ন থাকে যে পিরিয়ড বা মাসিক চলাকালীন মেলামেশা করলে কি প্রেগনেন্সি আসে? এর উত্তর হলো না, সম্ভাবনা খুবই কম। বরং এই সময়ে জরায়ুর মুখ খুব নরম থাকে, তাই এই সময়ে মেলামেশা করলে
নারী ও পুরুষ উভয়েরই মারাত্মক ইনফেকশন হওয়ার বা আঘাত লাগার ঝুঁকি থাকে। তাই পিরিয়ড চলাকালীন সহবাস থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, মা বাবা হওয়ার এই সুন্দর যাত্রায় যথা মানসিক চাপ না নিয়ে নিজেদের সম্পর্ককে উপভোগ করুন। বৈজ্ঞানিক নিয়মগুলো মেনে চলুন। দেখবেন আপনাদের জীবনেও সুখবর খুব তাড়াতাড়ি আসবে। এখন বলবো সবচেয়ে মূল্যবান এবং কার্যকর কথাটি। আমার 46 বছরের ডাক্তারি জীবনে আমি এই রকম যে পেশেন্ট দেখেছি, তার মধ্যে আমার একটা ভিডিওতে আমি একটা কেস সম্পর্কে বলেছি। এই ভিডিওতে আমি অন্য আরেকটা কেস একটু বলবো। এটা দেখুন, আপনাদের দেখুন কি মনে হয়। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আমি একটা ওষুধের দোকানে বসতাম। তা সেখানে যে দোকানদার ছেলেটি, সে আমার খুব পরিচিত। তার দোকানটা আমি সার্টিফিকেট দিয়ে তাকে দোকানটা করতে সাহায্য করেছিলাম। সে মেডিকেল লাইসেন্স পেয়েছিল আমার সার্টিফিকেট নিয়ে। তা তার কাছে একজন মুসলিম মহিলা, তিনি এসে বলেন যে আমার সন্তান হয় না, 5 বছর হয়ে গেছে, আমরা চেষ্টা করি কিন্তু সন্তান হয় না। ফকির দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন, ফকির দেখাচ্ছি অনেক দিন, তা এই চলছে, কিন্তু আমার তো সন্তান হচ্ছে না, কি করব? এর কি কিছু জানেন? ওষুধ কিনতে এসে জিজ্ঞাসা করছে। তখন ও আমার ব্যাপারটা জানে। ওই ছেলেটা আমার ব্যাপারটা ভালো করে জানে যে আমি কয়েকটা কেসকে এরকম আমার কাছে এরকম হয়েছে, সাকসেস হয়েছে। তা তখন ওই ছেলেটা বলছে যে আপনি আমাদের এই ডাক্তারবাবুকে দেখান, ইনি এই ব্যাপারে খুব ভালো ট্রিটমেন্ট করেন। তখন উনি আমার কাছে দেখালেন। উনি আমার পার্সোনাল চেম্বার চিনতেন। তা সেখানে আমাকে দেখাতে গেলেন, বললেন, আমি ওষুধ দিয়ে বললাম আপনি যতদিন আপনার সন্তান না আসে ততদিন কিন্তু আমার ওষুধ খাবেন। তা উনি বললেন, হ্যাঁ আমি খেয়ে যাব, আমি তো 5 বছর ধরে এরকম ফকিরের চিকিৎসায় আছি, তা আমি আপনার ওষুধ খাবো। তা আমি তখন ওষুধ দিতে শুরু করলাম। তা উনি ওষুধ খেতে খেতে ধরুন 3 মাস 4 মাস, বড়জোর 5 মাস ওষুধ খেয়েছিলেন। ওষুধ খেতে খেতে তারপর আর উনি আসেন না। তা অনেক দিন পর আমি ওই ছেলেটার কাছে জিজ্ঞাসা করছি, আচ্ছা ওই বউটা কিন্তু আর আমার কাছে এখন আসেন না ওই ব্যাপারে ওষুধ নিতে। তা ও বলল, আচ্ছা আমি দেখি, খোঁজ নিয়ে দেখবো যদি সম্ভব হয়। তারপর অনেক দিন পর ওই বউটা আমার কাছে আবার এসছে, একটা বাচ্চা তার কোলে, এবং সেটা খুব অল্প বয়স, ধরুন 3-4 মাস হবে। তা আমি তখন বলছি, কি ব্যাপার, আপনার সন্তান কবে হলো? বলে, ওই তো ওই যে ফকিরের কাছে তো আমি দেখাচ্ছিলাম, ওই ফকির পাল্টে আমি আরেক ফকিরের কাছে গেছি, আপনার তো ওষুধ 5-6 মাস খেলাম, তারপরে কি মনে হলো যে আমি ওখানেও যাই, তারপরেই দেখি আমার সন্তান এসছে। তা আমাকে আমাকে উনি তো স্বীকার করছে না, বা আমিও দাবি করতে পারছি না। যাই হোক, এইটা বলে রাখলাম, আমি ওনাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করেছি। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মানে ওনার শরীরে যা যা অসুখ বিসুখ আছে, যা ওনার জেনেটিক লেভেলে যা যা আছে, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ জেনেটিক লেভেলকে চেঞ্জ করতে পারে, জেনেটিক লেভেলের উপর কাজ করে। সেলের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, জিন হলো বংশগতির ধারক এবং বাহক। সেই জিনে পৌঁছে আমাদের ওষুধ কাজ করে, মানে লেন্থ, মানে ওয়েভ হিসাবে জিনে ঢুকে তারপরে আমাদের ওষুধ কাজ করে। জিভের উপর দেওয়া হবে খুব সূক্ষ্ম ডোজ, জলে হোক বা পাউডারে হোক, বড়িতে হোক, যাতেই হোক, জিভের উপর সূক্ষ্ম ডোজ দেওয়া হবে, ডাক্তার বুঝবে সেইটা ওই জিভে যে অ্যাকসেপ্টর আছে নার্ভের, সেই অ্যাকসেপ্টর নার্ভে পৌঁছে দেবে, নার্ভ সেই ওয়েভকে নিয়ে যাবে ওই ক্রোমোজোমের মধ্যে জিনে, তারপর জিন থেকে পরিবর্তন হবে। তা
এই যে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট তার এবং সমস্ত অসুখ সেরে যাবে, প্লাস তার সঙ্গে তার শরীরে নানা রকম মানে নর্মাল পরিবর্তনটা তার আসবে, তখন তার সব কিছু নর্মালভাবে চলবে। তার মানে তখন সে প্রেগনেন্সিটা তো একটা নর্মাল ব্যাপার, বায়োলজিক্যাল কন্ডিশন, সেই জন্যে তখন প্রেগনেন্সি হয়েছে, বাচ্চা হয়েছে, এটাই আমি জানি। এখন ওনারা একটু মানে অত তো শিক্ষা নেই, সেই জন্যে উনি ওই কথাটা বলছেন, মানে আমার ওষুধের চেয়েও ওইটাকে প্রেফারেন্স দিচ্ছেন বেশি। তাহলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমি বোঝাতে পারলাম আশা করি। আর কিছু বলবো না এখন, আজ এখানেই থাক, না হলে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক করুন, আপনজনদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।